নমস্কার বন্ধুরা, আমি তোমাদের প্রিয় গল্পকার। আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাব যা হয়তো অনেকের জীবনেরই প্রতিচ্ছবি। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার পাঠানো, যিনি এই গভীর আবেগপ্রবণ এবং রোমাঞ্চকর কাহিনীর মাধ্যমে আমাদের মন ছুঁয়ে যেতে চেয়েছেন। গল্পটি কতটা সত্যি তার উত্তর আমি জানি না, কিন্তু এর প্রতিটি পংক্তি যেন এক নিদারুণ সত্যের সাক্ষ্য বহন করে। আর হ্যাঁ, তোমরা যারা আমার এই গল্প বলার ভঙ্গি পছন্দ করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্প শুরু হচ্ছে। কলকাতার এক প্রাচীন পাড়ায়, যেখানে শতবর্ষী ইটের দেওয়ালগুলো এখনও অতীতের গল্প বলে, সেখানেই বাস করত শর্মিলা। বছর ৩০-এর এক সুদর্শনা বাঙালি নারী। শাড়ির আঁচলে বাঁধা ছিল তার সংসারের সমস্ত আশা ভরসা। স্বামী অরিন্দম একটি ছোট বেসরকারি সংস্থায় উচ্চ পদে আসীন। তাদের সংসার ছিল তথাকথিত সুখেই মোড়া, কিন্তু মনের গভীরে এক অদেখা শূন্যতা, এক অব্যক্ত হাহাকার। অরিন্দমের ব্যস্ততা, তার জীবনের প্রায় সমস্ত সময় জুড়ে থাকা অফিসের চাপ তাদের দুজনের মাঝে তৈরি করেছিল এক অদৃশ্য দেয়াল। শর্মিলা এক অসাধারণ গৃহবধূ ছিল। তার রান্না, তার রুচিবোধ সবকিছুতেই ছিল এক নিজস্বতা। সে ছিল তার স্বামী, তার পরিবার, তার নিজের ছোট্ট জগৎ সবকিছুর প্রতি অনুগত। কিন্তু নিয়তি যখন নিজের খেলায় মেতে ওঠে, তখন শত অনুগতও হার মেনে নেয়। শর্মিলাদের জীবনে সে এলো এক ঝড় হয়ে। অরিন্দমের অনেক পুরনো বন্ধু রণবীর। প্রায় ১০ বছর পর তাদের আবার দেখা। রণবীর এখন একজন প্রতিষ্ঠিত স্থপতি, নিজের স্টুডিও চালায়। তার রুচি, তার কথাবার্তা, তার ব্যক্তিত্ব সবকিছুই শর্মিলাকে প্রথম দেখাতেই মুগ্ধ করেছিল। রণবীরও শর্মিলাকে চেনে অনেক আগে থেকেই। অরিন্দমের সঙ্গেই তাদের প্রথম পরিচয়। কিন্তু আজ প্রায় ১০ বছর পর শর্মিলাকে দেখে সে যেন নতুন করে চিনল। প্রথম দেখা হয়েছিল একটি পারিবারিক অনুষ্ঠানে। অরিন্দম আর শর্মিলা গিয়েছিল নিমন্ত্রণে। সেখানেই রণবীর উপস্থিত ছিল। শর্মিলা সেদিন পরেছিল একটি হালকা নীল রঙের তাঁতের শাড়ি, খোপায় গোজা একগুচ্ছ বেলি ফুল। তার শান্ত স্নিগ্ধ রূপ রণবীরের চোখে যেন এক নতুন ছবি আঁকল। অরিন্দম তার পুরনো বন্ধুর সাথে গল্পে মশগুল ছিল, আর শর্মিলা নিজের মনেই আনমনা। হঠাৎ রণবীর এসে অরিন্দমের পাশে দাঁড়াল। তারপর শর্মিলাকে দেখে স্মিত হেসে বলল, আরে শর্মিলাদি, আপনি দিব্যি একই রকম আছেন। অরিন্দম তো আপনার কথাই বলছিল। শর্মিলাও হেসে উত্তর দিল, তুইও তো অনেক বদলে গেছিস রণবীর। এখন তো দেখি অনেক বড় শিল্পী হয়ে গেছিস। সেই শুরু। তারপর থেকে রণবীর প্রায়ই তাদের বাড়িতে আসতে শুরু করল। কখনো অরিন্দমের সাথে আড্ডা দিতে, কখনো বা নিছকই পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে। শর্মিলাও প্রথম দিকে একজন পুরনো বন্ধুর প্রতি সদ্ভাব রেখেই কথা বলত। কিন্তু ধীরে ধীরে রণবীরের সাহচর্য, তার বুদ্ধিমত্তা, তার রুচিশীল আলোচনা, তার চারপাশের জগতে মুগ্ধতা সবকিছুই শর্মিলাকে এক নতুন জগতের দিকে টানতে লাগল। রণবীর যখন আসত, শর্মিলা যেন একটু সেজেগুজে থাকত। নিজের পছন্দের হালকা সুগন্ধি ব্যবহার করত, শাড়িটা একটু পরিপাটি করে পরত। রণবীরের সাথে কথা বলার সময় তার মনে এক অদ্ভুত আলোড়ন হতো। অরিন্দমের সাথে কথা বলার চেয়ে রণবীরের সাথে কথা বলতে তার বেশি ভালো লাগত। রণবীরের কথার মধ্যে একটা তীক্ষ্ণতা ছিল, একটা গভীরতা ছিল, যা অরিন্দমের যান্ত্রিক জীবনে পাওয়া যেত না। একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গেল। বাড়িতে শুধু শর্মিলা আর রণবীর। সেদিন রণবীর এসেছিল একটি পুরনো অ্যালবাম নিয়ে, যেখানে তাদের কলেজের সময়ের ছবি ছিল। ছবি দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে এক অন্যরকম ঘনিষ্ঠতা তৈরি হল। রণবীর বলল, জানিস শর্মিলাদি, যখন প্রথম তোকে দেখেছিলাম তখন থেকেই তোকে আমার খুব ভালো লাগত। তোর ওই শান্ত স্নিগ্ধ চেহারা, তোর কথা বলার ভঙ্গি সবকিছুই আমাকে মুগ্ধ করত। অরিন্দম ভাগ্যবান। শর্মিলা চমকে উঠল। এমন কথা সে আশা করেনি। তার হৃৎপিণ্ড দ্রুত লয়ে স্পন্দিত হতে লাগল। রণবীরের চোখে সে এক গভীর আকর্ষণ দেখতে পেল, যা শুধু বন্ধুত্বের নয়। এই আকর্ষণ ছিল তীব্র, নিষিদ্ধ, কিন্তু অনস্বীকার্য। শর্মিলা চোখ নামিয়ে নিল। তার গাল দুটো লাল হয়ে উঠল। রণবীর তার হাতটা আলতো করে শর্মিলাদের টেবিলের ওপর রাখল। শর্মিলা দ্রুত হাত সরিয়ে নিল।
কিন্তু সেই স্পর্শের রেশ যেন তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে বুঝতে পারছিল এই টান কেবল কথার কথা নয়, এটা এক শারীরিক মানসিক আকর্ষণ, এক আগুন যা ধীরে ধীরে দানা বাঁধছিল। এরপর তাদের দেখা সাক্ষাৎগুলো আরও ঘন ঘন হতে লাগল। কখনো রণবীরকে বাড়িতে আসতে দেখলে শর্মিলা মনে অজান্তেই এক অদ্ভুত আনন্দ পেত। রণবীর আসার আগেই সে নিজের মনকে শান্ত করার চেষ্টা করত, কিন্তু পারত না। তার মনে তখন চলত হাজারো কল্পনার ঝড়। রণবীরের চাহনি, তার হাসি, তার কণ্ঠস্বর সবকিছুই যেন শর্মিলাকে এক ঘোর লাগাত। একদিন অরিন্দম দেরিতে ফিরবে। রণবীর এলো। সেদিন তারা বসার ঘরে বসে চা খাচ্ছিল। রণবীর বলল, শর্মিলাদি, জানো, তুমি যেদিন প্রথম আমার চোখে পড়েছিলে সেদিন থেকেই আমি তোমায় অন্য চোখে দেখেছি। অরিন্দমের স্ত্রী হিসেবে নয়, একজন নারী হিসেবে। শর্মিলা যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে জানে এই পথে এগোনো মানে এক চরম পাপ, কিন্তু মন যে কথা শোনে না। রণবীরের চোখে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, একই রকম অতৃপ্ত, একই রকম আকুল। রণবীর ধীরে ধীরে শর্মিলাদের বসার ঘরের নরম সোফায় এসে বসল। শর্মিলা তার পাশে বসল। তাদের দুজনের মাঝে কেবল কয়েক ইঞ্চির দূরত্ব। রণবীর আলতো করে শর্মিলাদের হাতে হাত রাখল। শর্মিলা হাত সরিয়ে নিল না। তার প্রতিটি তন্তু যেন রণবীরের স্পর্শ চাইছে। রণবীর ধীরে ধীরে তার মুখ শর্মিলাদের মুখের কাছে আনল। তাদের নিঃশ্বাস যেন একে অপরের সাথে মিশে যাচ্ছিল। শর্মিলা চোখ বন্ধ করল। তার মনে তখন কেবল রণবীর, অরিন্দমের কথা, সংসারের কথা, সবকিছুই যেন এক ঝাপসা স্মৃতি হয়ে গেল। রণবীর তার ঠোঁট রাখল শর্মিলাদের ঠোঁটে। প্রথম স্পর্শ ছিল নরম, কাঁপা কাঁপা। তারপর সেই স্পর্শ গাঢ় হল। এক গভীর নিষিদ্ধ চুম্বনে তারা একে অপরের মাঝে হারিয়ে গেল। শর্মিলা নিজের সবটুকু দিয়ে রণবীরকে জড়িয়ে ধরল। এই মুহূর্তে সে পৃথিবীর সমস্ত কিছু ভুলে যেতে চেয়েছিল। তাদের এই গোপন মিলন বাড়ির এক কোণে, এক চরম উত্তেজনার মুহূর্তে, যেখানে বন্ধুত্ব আর ভালোবাসার সীমানা মুছে গিয়েছিল, যেখানে পাপ আর পুণ্যের দেওয়াল ভেঙে গিয়েছিল। কিন্তু এই ঘোর যেন দীর্ঘস্থায়ী হল না। আচমকাই দরজায় ধাক্কা পড়ার শব্দ। অরিন্দম ফিরে এসেছে। শর্মিলা আর রণবীর চমকে আলাদা হয়ে গেল। তাদের মুখের ওপর তখন অপরাধ বোধ আর ভয়। এই চরম মুহূর্তেই তাদের এই নিষিদ্ধ প্রেম ধরা পড়ে যাওয়ার দ্বার প্রান্তে। কি হবে এরপর? এই লোকচুরি কি এখানেই শেষ, নাকি এই নিষিদ্ধ প্রেমের আগুন আরও গ্রাস করবে তাদের? জানতে হলে তোমাদের কমেন্ট করে জানাতে হবে। তোমরা যদি চাও এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরবর্তী পর্বে আরও অনেক রোমাঞ্চকর এবং আবেগপ্রবণ মুহূর্ত আসছে।